নমস্কার। আরজি নিউজের পক্ষ থেকে রামজীবন গোস্বামী বলছি। আগামীকালের যে প্রতিবেদন আমি তুলে ধরেছিলাম, সেই প্রতিবেদনটি আপনারা অনেকেই সমর্থন করেছেন। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরজি নিউজের বেশ কিছু সদস্যের কাছ থেকে আমার কাছে অনেক ফোন এসেছে। সেই ফোনের মাধ্যমে আরজি করের ঘটনা সংক্রান্ত বিষয়ে আপনারা আরো অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমি প্রথমে সেই নির্মম হত্যাকাণ্ডের কথা বলার আগে একটা খুশির খবর আপনাদের শোনাতে চাই। আজ থেকে 4 বছর আগে, অর্থাৎ 2020 সালে ঘটে যাওয়া একটি নাবালিকাকে ধর্ষণের ঘটনার কাহিনী। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনারা জেনেছেন 2020 সালে জলপাইগুড়িতে একটি নাবালিকা বাচ্চা মেয়ের উপরে ঘটে যাওয়া পাশবিক ঘটনা। একটি 25 বছরের যুবক চা বাগানে তার ভাই এবং দাদার সামনে একটি নাবালিকাকে ধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে যখন ছেলেটি ধরা পড়ে, সেই কেস এতদিন যাবৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোর্টে চলছিল। তো আজ জলপাইগুড়ি পক্সো কোর্ট তার ফাইনাল জাজমেন্ট জানিয়ে দিয়েছে। সেখানে বিচারকরা ধর্ষকের 25 বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, 25 বছর কারাদণ্ডের নির্দেশের সাথে সাথে ধর্ষকের 50,000 টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরো 1 বছর জেলের কথা তারা উল্লেখ করেছে। শুধু এখানেই থেমে থাকেননি, তারা ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলকে নির্দেশ দিয়েছে নির্যাতিতকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য। এতদিন যাবৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে ধর্ষণের ঘটনায় এইরকম সাজা কোন ধর্ষককে কোনো কোর্ট দেয়নি। এই সাজা প্রথম দিল আমার বাংলার এক ডিস্ট্রিক্ট পক্সো কোর্ট। এই সাজা ঘোষণার পর নির্যাতিতা এবং তার পরিবার খুবই খুশি। কিন্তু ধর্ষক পক্ষের আইনজীবী আমাদের জানিয়েছেন যে উচ্চতর আদালতে যাবে তারা ন্যায় বিচার পাওয়ার জন্য। এরপর হয়তো কেসটি কলকাতা হাইকোর্টে উঠবে। কলকাতা হাইকোর্ট কি রায় দেন সেদিকে আমাদের সকলের নজর থাকবে। তবে আরজি করের ঘটনা ঘটে যাওয়ার পর যে দিনগুলি চলছে বিচারের দাবিতে কলকাতা তথা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মাঝে এইরকম একটি রায় কিছুটা হলেও তিলোত্তমার মা বাবার মনে শান্তি নিয়ে এসেছে। তারা ভাবছে হয়তো আমাদের তিলোত্তমাও একদিন সঠিক বিচারটা পাবে। তাই প্রথমে এই রকম রায় দেওয়ার জন্য জলপাইগুড়ি পক্সো কোর্টের বিচারকদের অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিনিয়ত একটার পর একটা ঘটনার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার আছেন তাদের একটা অংশের দৌরাত্মের কথা।
আপনারা জানেন, ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, গতকাল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কলিকাতার স্মৃতির মোড়ে কলকাতা পুলিশের অনুমতি নিয়ে তারা রাত জাগরণ একটা কর্মসূচি পালন করছিল আরজি করের ঘটনার প্রতিবাদ স্বরূপ। তো সেই প্রতিবাদ স্থলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেমন উপস্থিত ছিল, কলকাতার কিছু বিশিষ্ট নাগরিকও সেখানে উপস্থিত ছিল। আর যেহেতু পুলিশের পারমিশন নিয়ে এই কর্মসূচিটি চলছিল, তাই পুলিশের পক্ষ থেকেও অনেকে উপস্থিত ছিল। কিন্তু 3:30টার সময় কলকাতা পুলিশ লেখা একটি মোটর বাইকে চড়ে একজন মদ্যপ পুলিশ ভলেন্টিয়ার সেই প্রতিবাদ সভায় এসে জোর জুলুম শুরু করে। তখন রবীন্দ্রভারতী ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ধরে এবং কেন মদ খেয়ে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছে এবং কেন তাদের উপরে এরকম জোর জুলুম করছে সেটা যখন তারা জানতে চায়, তখন উপস্থিত একজন পুলিশ কর্মী তাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে সহযোগিতা করে। ছাত্রছাত্রীদের অভিযোগ, যে পুলিশ কর্মীটি তাকে পালাতে সহযোগিতা করেছে সেই পুলিশ কর্মীটিও নাকি অকুণ্ঠ মদ খেয়েছিল। তো আমার এখন প্রশাসনের কাছে একান্ত অনুরোধ, কর্তব্যরত অবস্থায় যে সমস্ত পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা মদ্যপান করেন, দয়া করে তাদের মদ খাওয়ার পরে যেন তারা ডিউটিটা না করে, কারণ এতে তাদের ভাষা যেমন বদলে যাচ্ছে, ঠিক তেমনি আমার বাংলারও অনেক বদনাম হচ্ছে। তার সাথে সাথে সেই পুলিশ কর্মী বা সিভিক ভলেন্টিয়ার সে তার কর্তব্যে গাফিলতিও করছে। তাই এই বিষয়টা যাতে প্রশাসন একটু সঠিকভাবে দেখেন, তার জন্য আমি প্রশাসনের নিকট অনুরোধ করব। তো ওই ঘটনার পরে রবীন্দ্রভারতী ছাত্রছাত্রীরা কলকাতার বিটি রোড অবরোধ করেছেন এবং বিটি রোড অবরোধ করে ওই অভিযুক্ত মদ্যপ সিভিক ভলেন্টিয়ার এবং পালিয়ে যেতে সাহায্যকারী যে পুলিশ কর্মী ছিলেন তাদের গ্রেপ্তারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, কলকাতা আরজি কর ঘটনাতেও আমরা দেখতে পাচ্ছি এক মদ্যপ পুলিশ সিভিক ভলেন্টিয়ারের কথা, তারপরে আমরা কাটোয়াতেও অনুরূপ ভাবে এক সিভিক ভলেন্টিয়ারের কীর্তি আমরা জানতে পেরেছি। আবার কালকেও দেখলাম কলকাতার স্মৃতির মোড়ে এক মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের কাহিনী। তাই সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি দিতে গেলে আপনারা একটু চিন্তা ভাবনা করুন এবং যারা মদ্যপানে অভ্যস্ত তাদের তার ডিউটি দেবেন না, সেই দিকটা একটু আপনারা খেয়াল করুন। 9 তারিখে ঘটে যাওয়া আরজি করের ঘটনা আজ দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেল। প্রথম 5 দিন কলকাতা পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময়ে সিবিআই হাতে সেই দায়িত্ব কলকাতা হাইকোর্ট অর্পণ করেছে এবং তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত সিবিআই যে এই তদন্তের কি প্রোগ্রেস ঘটালো আমরা বুঝে উঠতে পারছি না।
এখন তদন্তে যেটুকু মোড় আমরা দেখতে পাচ্ছি, ঘটনাটি ঘটে যাওয়ার পরে প্রথম 9:30টার সময় তিলোত্তমার দেহটি যারা দেখতে পেয়েছিল তাদের কাছ থেকে যেটুকু জানা যাচ্ছে যে ঘটনার 40 মিনিট পরে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কর্তৃপক্ষ টালা থানার পুলিশকে জানান। টালা থানা আরজি কর থেকে 5 মিনিটের পথ হলেও টালা থানার অফিসাররা এসে পৌঁছান 20 মিনিট পরে। অর্থাৎ প্রমাণ লোপাটের যে সমস্ত কাহিনীগুলি লুকিয়ে আছে সবই ওই 40 + 20 মিনিট অর্থাৎ 1 ঘন্টার মধ্যে। ওই সময়েতে তিলোত্তমার মা বাবা যে অভিযোগ করেছে যে সেমিনার হলে একজন লাল জামা পরিহিতা একটি অপরিচিত লোক ছিল। কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন যা লাল জামা পরা লোকটি একজন ফিঙ্গারপ্রিন্টার বিশেষজ্ঞ। কিন্তু আইএমএ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ওই লাল জামা পরা লোকটির নাম হচ্ছে অভয় দে। তিনি নাকি এসএসকেএম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে পিজি ট্রেনার অর্থাৎ পিজি কোর্স পোস্ট গ্রাজুয়েট কোর্স তিনি করছেন। এখন এই পোস্ট গ্রাজুয়েট কোর্স করছেন এরকম একজন ছাত্রকে কেন ফিঙ্গারপ্রিন্টার বিশেষজ্ঞ বলা হচ্ছে সেই বিষয়টা বেশ জটিলতার সৃষ্টি করছে। অথচ মজার জিনিস, সিবিআই প্রাক্তন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যে 4জন ছাত্রের সঙ্গে তিলোত্তমা সেই রাতে ডিনার করেছিল সেই 4জন ছাত্র, সঞ্জয় ঘোষ তো বটেই, এমনকি তার মদতকারী পুলিশ অফিসার এবং সঞ্জয়ের অভিক নামক বন্ধুটি, তাদের প্রত্যেককে জেরা করেছে। কিন্তু এখনো পর্যন্ত অভিক দেখে সিবিআই একবারের জন্য ডাকেনি। এখন শোনা যাচ্ছে অভিক দে নাকি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষই নাকি ঘটনার পরেই ফোন করে অভিক দেকে ওখানে ডেকেছিল। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিলোত্তমা কি বিচার পাবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে। তবে সূত্র মারফত যেটুকু জানতে পারলাম যে তিলোত্তমার দেহ থেকে যে সমস্ত নমুনা পুলিশ সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছিল ডিএনএ টেস্ট করার জন্য, সেই ডিএনএ টেস্টের রিপোর্ট নাকি সিবিআই এর হাতে এসেছে এবং সেই ডিএনএ টেস্টে দেখা যাচ্ছে যে তিলোত্তমার উপর পাশবিক যে অত্যাচার, সেই অত্যাচার সঞ্জয় রায় একাই করেছে, কারণ ডিএনএ টেস্টের রিপোর্ট তাই বলছে। এখন শুনছি সঞ্জয় রায়ের বারবার বয়ান বদল করার যে টেন্ডেন্সি, তার পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায়কে তার অনুমতি নিয়ে নার্কো টেস্ট করা হবে এবং নার্কো টেস্ট করলেই নাকি ডিএনএ টেস্টের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট হুবহু মিলে যাবে। যত তাড়াতাড়ি এই প্রক্রিয়া শেষ হয় ততই ভালো, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে। সঞ্জয় জেল হেফাজতে থাকলেও তার সঠিক বিচার এখনো পর্যন্ত হচ্ছে না। আর যতদিন পর্যন্ত তিলোত্তমার
ধর্ষণের বিচার না হচ্ছে, তিলোত্তমার হত্যার বিচার না হচ্ছে, ততদিন তিলোত্তমার আত্মা শান্তি পাবে না। তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন ছাড়াও আরজি করে অনেক ঘটনা এখন আমাদের সকলের চোখ খুলে দিয়েছে। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার যে অপকীর্তি, ডেড বডি পাচার থেকে শুরু করে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করা, তার নামে যে সমস্ত অভিযোগগুলি উঠেছে, সেই অভিযোগগুলির তদন্ত এখন সিবিআই করছে। তাকে প্রতিনিয়তই ডাকা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। হয়তো একদিন সন্দীপ ঘোষ এই অপরাধের কথা স্বীকার করবে এবং অ্যারেস্টও হবে এবং তার বিচারও হয়তো হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ভবন আছে, সেখানে স্বাস্থ্য দপ্তরের যে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছে, তাদের যে অফিস, সেই অফিসে আমার একবার কেন বেশ কয়েকবারই যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সালটা সম্ভবত 1986 সাল। আমি তখন একজন কলেজের ছাত্র, কিন্তু ওই সময় আমি একটি বেসিক ট্রেনিং কলেজের পার্ট টাইম টাইপিস্ট হিসেবে কাজও করতাম। তো সেই কলেজেরই একজন সহকর্মী ভলেন্টারি রিটায়ারমেন্ট নেবে বলে আবেদন করেছিল এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তার ভলেন্টারি রিটায়ারমেন্ট সংক্রান্ত ফাইল গিয়েছিল স্বাস্থ্য ভবনে। তাই তার জন্য আমি সেই স্বাস্থ্য ভবনে কয়েকবারই গেছি এবং আমার স্বাস্থ্য ভবনে যে যে অভিজ্ঞতা সেই সময় হয়েছিল, যে ওইখানকার মানুষগুলো, এমনকি আধিকারিকরাও সাধারণ মানুষের সঙ্গে কোঅপারেশন করেন না। বেশ কয়েকবার যাতায়াতের পর তারা একটা মেডিকেল টিম গঠন করে সে প্রকৃত ইনভ্যালিড কিনা সেটা দেখার জন্য কলকাতা SSKM কে দায়িত্ব দিয়েছিল এবং পরবর্তী সময়ে SSKM তার 5 জন ডাক্তার দিয়ে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছিলাম 1-2 জন ছিলেন এবং তারা বলেছিল যে তার শারীরিক আনফিট নয়, তার ট্রিটমেন্টের দরকার, যে তার ট্রিটমেন্টের জন্য আবার 1-2 বছর একটা সময় দিয়ে দিয়েছিল। যাক, ওই সময়ের মধ্যে তার ট্রিটমেন্ট তাকে আর নিতে হয়নি, সে মারা গিয়েছিল এবং পরবর্তীকালে তার ওয়ার্ড ডার্নিং হার্ডনেস কেসে চাকরি পেয়েছিল। তো আমি এই প্রসঙ্গটা উত্থাপন করলাম এই জন্যই, 1986 সালে সেই মানুষটির উপকার করার জন্য আমি অনেকবারই স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। তখন স্বাস্থ্য ভবনে যে হাল ছিল, সেই পরম্পরা আজও বহাল আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ যেদিন তিলোত্তমা মারা গেল, তার পরদিনে একজন আধিকারিকের বদলিকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা ভুরি ভোজের আয়োজন করেছিল। তার দপ্তরে একটি হসপিটালে এই ঘটনা, যে ঘটনা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে নড়িয়ে দিয়েছে, তখন তারা কি করছে, ভুরি ভোজের ব্যবস্থা করছে। একজন আধিকারিক সেখান থেকে বদলি হয়ে চলে যাচ্ছিল। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি স্বাস্থ্য ভবনের দিকে একটু নজর দিন। কারণ স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা আছে, সেই ঘুঘুর ভাষাকে ভাঙার প্রয়োজন আছে।
আপনি যদি সেই ঘুঘুর বাসা ভাঙতে না পারেন, আপনাকে আমরা যেভাবে চিনি, আপনি আপনার যে কর্মদক্ষতা, সেই দক্ষতার সঙ্গে স্বাস্থ্য ভবনটা ঠিক মানাচ্ছে না। তাই স্বাস্থ্য ভবনের দিকে একটু নজর দিন। প্রশাসনিক দিক থেকে বিভিন্ন চেষ্টা হচ্ছে। আমরা এখনো আশা করছি সঞ্জয় রায় এবং যদি তার সঙ্গে আরো কেউ যুক্ত থাকে তার উপযুক্ত বিচার হয়তো হবে। কিন্তু সমাজে যাতে এরকম ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য আমাদের মানবিক সরকারের কাছে কিছু প্রস্তাব আমি রাখব। মাননীয় সরকারের কাছে আমি অনুরোধ করব, সমাজের উন্নয়নের জন্য কচিকাঁচাদের সঠিকভাবে মানুষ করার জন্য আপনি আবার শিক্ষকের হাতে বেতটা ফিরিয়ে দিন, যাতে করে একবারে প্রাইমারি স্তর থেকে শিক্ষক শিক্ষিকরা বেয়াদব ছেলে মেয়েদের শাসন করতে পারে, তাদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে পারে। কারণ আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে শিক্ষকের হাতের বেত চলে গেছে, সেদিন থেকেই সমাজে আস্তে আস্তে একটা বিপর্যয় আসছে। একজন সুস্থ সবল নাগরিক হিসেবে এই বিপর্যয় আমাদের দেখতে আর ভালো লাগছে না। তার সাথে সাথে আমি আপামর জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেটা গতকাল আমি বলেছিলাম, যে সরকার সরকারের কাজ করুন। আসুন না আমরা সকলে মিলে এই সমাজটাকে একটা সুন্দর সমাজে তৈরি করি। আমাদের ছেলে মেয়েদিকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি, যাতে তাদের মানবিক বিকাশ ঘটে, যাতে তারা ভুল পথে চলে না যায়, যাতে কোনো মেয়ে নিজেকে অসহায় না ভাবে, যাতে আর আমাদের কখনো শুনতে না হয় যে কোনো মেয়ে ধর্ষিতা হয়েছে, ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা যদি প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদের ওপরে একটু নজর দিই, তাদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা একদিন সেই পৃথিবী দেখতে পাবো, যে পৃথিবীতে কোনো মেয়ে নিজেকে অসহায় ভাববে না, সমাজে কোনো অপরাধ ঘটবে না, অপরাধী কোনো অপরাধ ঘটাতে গেলে অন্তত 100 বার চিন্তা করবে, যদি আমি কোনো অপরাধে যুক্ত হই, অর্থ থাকলে আইনের হাত থেকে যেভাবে হোক আমি বেঁচে যাব, কিন্তু সমাজ আমাকে মেনে নেবে না, এই সমাজে আমার কোনো ঠাঁই হবে না। এটা যদি সে বুঝতে পারে, তাহলে চিরতরে ধর্ষণ এবং এই রকম ধরনের অপরাধগুলোকে আমরা সমাজ থেকে উৎখাত করতে পারবো। এইটুকু বলে আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আবার আগামীকাল রাত্রি 8টায় দেখা হবে।
আপনাদের আমি অনুরোধ করব, সাবস্ক্রিপশন বটনটি একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে টিকে থাকার রসদ আপনারা একটু তৈরি করে দেন। এইটুকু বলে সকলকে পুনরায় আরেকবার নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম।